अरे साहब बांग्ला में एक कहावत আছে যে রতনে রতন চেনে আর सुअरे চেনে কচু। আপনি রতন আছেন না दूसरा चीज আছেন আমি জানি না সাহেব, लेकिन আমি রতন না আছে কচু আছে কচু। শাট আপ! আরে সাহেব গোসা করছেন, আমি তো আপনার সঙ্গে মজাক করলাম। আমার दोस्त बहुत मौजादार आदमी আছে साहब, वो ज्यादा भी हंसते जाने और हंसाते भी जाने। এটা হাসা হাসির করার জায়গা নয় রঙ্গিন, এখানে থাকতে গেলে সিরিয়াস ভাবে থাকতে হবে और सीरियस भावे काजो करते हो। काम के लिए भी बहुत सीरियस है, कुछ भी काम के लिए एक बारे जान को बाज की रखिए देवे। की का जाना है तुम्हारे? बहुत कुछ सा, स्मगलिंग, किडनैपिंग, मर्डरिंग एंड एवरीथिंग। अरे वाह, तुम्हारे दोस्तों देखी खूब काजल लो। But I am sorry, তোমার দোস্তের মতো এত লম্বা ডিগ্রিধারী আদমি জন্য এখানে কোনো ভ্যাকেন্সি খালি নেই। लेकिन हम भी तो ड्राइवर कुछ नहीं साहब। जी हाँ हमारे को बहुत अच्छा ड्राइवर आज साहब। जी हाँ जवान चाकू पिस्तौल धरते जाने तेमन अच्छा स्टीयरिंग ही धरते जाने। एक बार मौका तो दीजिए सर। রঙিন আমার খুব পুরস্কার, ওকে আমি যথেষ্ট বিশ্বাস করি, তাই বলে ওর কথাই বিশ্বাস করে যাকে তাকে আমি এলাও করতে পারবো না। আই মিন একটা জেল কাটা আসামি এখানে কাজ করতে পারবে না। अरे साहब जेल खाटा नेता मंत्री गुलो देश चलाচ্ছে, ये पब्लिक के लिए काम করছে और আপনার কাছে কি এমন বড় কাম আছে जो हम ही পারবে না? तो ठीक है मैं दूसरा जगह काम ढूंढ लेवे, मैं चलता हूँ। नमस्ते। দাঁড়াও তুফান সিং, যত সহজে তুমি এখানে এসেছো এত সহজে তুমি এখান থেকে বেরোতে পারবে না। मतलब রঙ্গিত তোমাকে তার বন্ধু বলে পরিচয় দিল, তোমার আসল কোনো পরিচয় আছে কিনা সেটা আমাকে গোপন করে দেখতে হবে। আর যতদিন না তদন্ত শেষ হচ্ছে ততদিন তুমি এইখানে বন্দী হয়ে থাকবে। এই কাজেস একে বন্দী কর। लेकिन बोलते साहब हमारा दोस्त तो हम नहीं। अरे तू मत सोच दोस्त, ये तूफान का बंदी बनना इतना आसान नहीं। तूफान से और याद रखना ये तूफान जखने जाए সেখানে कुछ ना कुछ निशान भी रेखे जाए। আমরা বোতল বন্দি করে ফেলে। সাবাস ওসমান সাবাস, এই সময় আমার তোমাকেই প্রয়োজন। ओ माय गॉड কাকন কে বিয়ে করাই লোকটা চলে সমাজ বিরোধী মুসলমান, আর এর খোঁজ যখন পাওয়া গেছে নিশ্চয়ই কাকনের খোঁজ পাওয়া যাবে। কি হলো ওসমান? তোমার ওসমানকে দেখে ভয় পেয়ে গেলে বুঝি? तूफान सिंह टेंशन नहीं ना दोस्त, तूफान सिंह टेंशन दे, तू मेरा रास्ता से हट जा नहीं तो तू भी होगी ये तूफान का पहला निशान। তার আগেই তোকে জবাই করে আমি খান খান করে দেব। সাবাস তুফান সিং সাবাস, আমার তদন্ত এখানেই শেষ। এই পরীক্ষায় তুমি দারুণ ভাবে পাস করেছো, তাই তার পুরস্কার স্বরূপ এই নাও তোমার চাকরি। আজ থেকে তুমি আমার বডিগার্ড কাম ড্রাইভার। জীবনে নাম যদি রাখা স্মৃতির নাম তবে বেদনার ভুল সবই ভুল সবই ভুল। জীবনের নাম যদি রাখা হয়
উঠছে। আমার জীবন গাড়ি ব্রেক ফেল করে অনিশ্চয়তার দিকে ছুটে চলেছে। বিবেকের বাম্পারে ধাক্কা খেতে খেতে সততা মানবতার চেকপোস্টকে সাইডে ফেলে এ গাড়ি যে কখন কোথায় গিয়ে থামবে কেউ জানে না। তাই তো এই দুর্গম পথ পাড়ি দিতে গিয়ে আমি যদি ক্লান্ত হয়ে না পড়ি তাই তো এনার্জি টনিকটাকে আগে ভাগে সাবার করে দিয়ে আমার এনার্জিটা একটু বাড়িয়ে নি। এত করে বোঝানোর পরও তুই মদ খাচ্ছিস? তুই কি চাস তোর এই অধঃপতনের যন্ত্রণা বুকে নিয়ে তিন তিন করে আমি শেষ হয়ে যাই? বাবা তুমি কি বলছো? এই ওখানে তোমার কিছু হয়ে গেলে তোমার পাপের সময় তো যে চাষের ঘরের মতো ভেঙে পড়বে বাবা। তোমার পাপের সরকরা পূর্ণ হতে এখনো অনেক বাকি আছে বাবা, অনেক বাকি আছে। আমার তোমার পাপের বোঝা মাথায় নিয়ে আমি বরং একটু একটু করে শেষ হয়ে যায়। না, এভাবে তোকে আমি আর শেষ হতে দেবো না। ছাড়, মদের বোতল ছাড় বলছি। আমি স্বীকার করছি আমি অনেক পাপ করেছি, কিন্তু এই পাপের আজ আমি তোর গায়ে লাগতে দেবো না। তাহলে একটা সত্যি কথা তুমি বলবে বাবা, জেঠিমাকে কে খুন করেছে? রাহুলই তো বৌদিকে। মিথ্যে কথা। 5 বছর পর বিলেত থেকে দাদার জেঠিমার মধ্যে কি এমন ঘটনা ঘটলো যে দাদা হঠাৎ জেঠিমাকে খুন করে বসলো? রাহুল বাড়ি ফিরে গাইয়া মেয়েটাকে জোর করে বিয়ে করবে বলে বৌদিকে জোরাজুরি করতে লাগলো। এই নিয়ে চরম অশান্তি উঠলো, আর রাহুল রাগের বসে বৌদিকে খুন করে বসলো। ওটা তো তোমার বাধারও গল্প বাবা, কিন্তু কিন্তু আসল সত্যিটা কি বাবা? আসল সত্যিটা এটা আবার আসল লোকের কি আছে? আছে বাবা, আছে। আজকাল কান পাতলে সব আমার অনেক কুকৃতির কাহিনী আমি শুনতে পাই। তাই তো আমার মনে হয় অসংখ্য প্রশ্ন জাগে, কেন জেঠিমাকে খুন হতে হলো? দাদাকে বা সেই খুনের মাথায় নিয়ে কেন জেলে যেতে হলো? আর 15 বছর আগে জেঠামশাইয়ের নিরুদ্দেশ হওয়ার আসল রহস্যটা। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? যে কোনো ঘটনার মধ্যে তুই রহস্য খুঁজে পেয়েছিস? ও এসব কি আমল বলতে শুরু করলে? তোকে নিয়ে আর পারি না। রূপসা, রূপসা, কি হয়েছে আঙ্কেল? আপনি এত উত্তেজিত হয়ে আমায় ডাকছেন কেন? রোহন এসব কি আমল বলতে শুরু করলো? ও কি তোমার কাছে এরকম পাগলামো করে? হ্যাঁ, মানে ও যে কি সব বলে আমার মাথা মুন্ডু কিছুই আমি খুঁজে পাই না। এসব কথা তুমি আমাকে আগে জানাওনি কেন? তাহলে ওকে আমি পাগলা গারো দেই? না না আঙ্কেল, না, ওকে পাগলা গারোতে পাঠানোর কোনো প্রয়োজন নেই। আমি যখন আপনার ছেলের দায়িত্ব নিয়েছি তখন ওকে সুস্থ। অলরাইট, তাহলে তুমি এখন ওর মদ খাওয়াটা ছাড়তে পারলে না কেন? এখন তো দেখছি ও আগের থেকে বেশি মদ খাচ্ছে। খাবেই তো আঙ্কেল, খাবেই তো। ওই যে কথাই বলে না যে প্রদীপ নেভার আগে একটু বেশি করে চলে ওঠে, তেমনি মদ ছাড়ার আগে ও একটু বেশি বেশি মদ খাচ্ছে। আর আপনি ওর হাত থেকে মদের বোতলটা কেড়ে নিয়েছেন বলেই তো এত উল্টো পাল্টা বেশি কথা বলছেন। রূপসা, না না, এটা খেয়ে নাও, এটা খেলে সব কিছু তুমি ভুলে থাকতে পারবে। থ্যাংক ইউ রূপসা, ম্যানে থ্যাংকস। পারছি না, চোখের সামনে ছেলেটার এই অধঃপতন আমি দেখতে পাচ্ছি না। তুমি আমার এই ছেলেটাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও রূপসা। প্রয়োজন হলে আমি তোমার সাথেই রোহনের বিয়ে বাবা যে কোনো মুহূর্তে, যে কোনো মূল্যে আমি রোহনকে সুস্থ দেখতে চাই, নইলে যে আমি মরেও শান্তি পাবো না রূপসা, মরেও শান্তি পাবো না, মরেও শান্তি পাবো না। যে অন্যের শান্তি কেড়ে নেয় সে জীবনে কোনোদিন শান্তি পায় না বাবা। বাজে ভাই, প্রদীপ নেভার আগে বেশি করে জ্বলে ওঠে না বেশি করে তেল পেয়ে উজ্জীবিত হয়ে ওঠে সেটা তো সময়ই বলবে। আপাতত
বাবার সব কিছু নকল হলেও কেন জানি না এই বাবার চোখের জলটা আবার আসল বলে মনে হলো। তাই তো এই মদের বোতলটা বাবার পায়ের কাছে রেখে আমি প্রতিজ্ঞা করে বলবো, বাবা আজ থেকে আর আমি মদ খাবো না, বাবা আজ থেকে আর আমি মদ খাবো না। তোমার মাথাটা গেছে। মদ না খেয়ে ওঠো বলছি, মদ না খেয়ে পারবে তোমার পুরনো যন্ত্রণাগুলোকে ভুলে থাকতে? না। পারবে তোমার জেঠিমা খুনের ঘটনাকে ভুলে থাকতে? পারবে তোমার দাদা খুনি না হয়ে খুনির সাথে কষ্ট? আমি আর সহ্য করতে পারছি না ওসব কথা, তুমি বন্ধ করো। দেখলি তো সামান্য কষ্টটাও তুমি ভুলতে পারছো না। এবার নাও এটা খেয়ে নাও, দেখবে সব কষ্ট তুমি ভুলে গেছো। ঠিক বলেছো রূপসা, তুমি ঠিক বলেছো। যে সমস্যাগুলো আমি কোনোদিন সমাধান করতে পারবো না, সেই সমস্যাগুলোকে ভুলে যাওয়াই ভালো। তাই তো সমস্যাগুলোকে ভুলে গিয়ে আমি এই মদের বোতলে ডুবে থাকতে চাই। মদের বোতলে रोकें। ये शराब जब दुख दर्द भूले दे तेमन मौत को याद करे दे। ये शराब मत पीजिए। আমাকে মদ খেতে বারণ কর তুমি কে? আমি দাদা। ওরে অধঃপতন আমি কি আর কিছুতে সহ্য করতে পারছি না। ইচ্ছে করছে দাদা হয়ে ওর হাত থেকে মদের বোতলটা কেড়ে নিয়ে, কিন্তু আজ আমি জানতে চাই কে তুমি? আমি আপনাদের কোম্পানির নতুন ড্রাইভার ম্যাম সাহেব। নতুন ড্রাইভার? छोटा साहब, वो लेडी साहब हमारे एखे भेजिए दिए, बोलो जे छोटा साहब उसका गर्लफ्रेंड के लेके शॉपिंग मॉल शॉपिंग करते जाबे, इसीलिए हम एखाने चले आसलो। तो चलें छोटा साहब, तैयार हইলেন? আমি যে ছোট সাহেব সেটা তুমি জানলে কেমন করে? কেন না জানবে সাহেব, वो लेडी साहब तो सबका तस्वीर देखिए हमारे पहचाने দিয়েছে। আপনি छोटा साहब আছেন और वो मैम साहब आपका गर्लफ्रेंड আছে, है ना मैम साहब? Sure, you are right. लेकिन मैम साहब আপনি তো ছোটা সাহেব का गर्लफ्रेंड আছে, मतलब दोस्त আছে, বন্ধু আছে, আর বন্ধু হয়ে বন্ধুকে নষ্ট হতে দেখে আপনি মজা নিচ্ছেন। আপনি ছোটা সাহেবের ভালো চাই না খারাপ চাই? সেটা আমাদের পার্সোনাল ব্যাপারে তুমি নাক গলাতে আসবে না। সামান্য ড্রাইভারের মতো থাকবে। রাইট, ড্রাইভার হলো আমি ইনসান আছি ম্যাম সাহেব, আর মালুম হচ্ছে আপনি বেইনসান আছেন। তা না হলে ছোটা সাহেবকে শরাব পিতে দেখে আপনি চুপ থাকতেন না। মালুম হচ্ছে আপনি উপরে দোস্তি দেখাচ্ছেন আর ভিতরে দুশ্মনী করছেন। তুমি তোমার ওই স্নেহ কণ্ঠে শাসনের সুর যেন আমার অতীতটাকে মনে করে দিচ্ছে, তোমার ওই অচেনা আখের চেনা দৃষ্টি যেন আমাকে মনে করে দিচ্ছে তুমি কত কাছের মানুষ। আমি কাছের মানুষ নই ছোটা সাহেব, আপনি আমার ভাইয়ের মতো বলে ইমোশনালি আমি আপনার নাম ধরে ডেকে ফেলেছি। আমায় মাফ করুন। ভাইয়ের কাছে দাদা কি মাপ চাইতে হয়? দাদা क्या बोला साहब, एक मामूली ড্রাইভার হলেও আমি তোমাকে দাদা বলে ডেকেছি। আজ থেকে তুমি আমার নাম ধরে ডাকবে। अरे वाह, देखें मैम साहब, यही हलो असली दिलदार आदमी, और इसका अंदर घुसते गले আপনাকে भी बहुत दिलदरिया होते होवे। নিশ্চয় চেষ্টা করব। আজ থেকে আমি রোহনের মতো আপনাকে দাদা বলে ডাকবো। তো ঠিক है बहिन, सिर्फ दादा নয়, আমি তোমাদের জীবনকারী ড্রাইভার হয়ে তোমাদেরকে পৌঁছে দেব সুখ, হাসি আর আনন্দের গন্তব্যস্থলে। ला 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 ला, मैं निकला पकड़ लेकर सड़क में एक मोड़ आया, मैं उठ दिल छोड़ आया, एक मोड़ आया, मैं उठ दिल छोड़ आया, रब जाने कब गुजरा
अमृतसर जब हो जाने मैं उस दिल छोड़ आया, मोड़ आया मैं उस दिल छोड़ आया। ओ ला 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 ला, हे ओ বড় বউ, কোথায় গেলে তুমি? শীঘ্রই এসো। আরে কি হলো কি? হ্যাঁ, এত উতলা হয়ে আমাকে ডাকাডাকি করছে কেন বলো তো? আমার কাকনকে সঙ্গে করে এনেছে বুঝি? না বড় বউ, আমি কাকনের কোনো খোঁজ পাইনি। খোঁজ পাওনি মানে? গৌতম যেখানে ওর বাড়ির ঠিকানা দিয়েছিল সেখানে গিয়ে আমি গৌতমের খোঁজ পেলাম না। স্থানীয় বাসিন্দারা বলল গৌতম নামে নাকি কেউ কোনোদিন ওখানে ছিল না। ওগো, তোমার কথা শুনে আমার ভয় হাত পা কাঁপছে। হ্যাঁ গো, আমার কাকনের কিছু খারাপ হবে না তো? খারাপ কোনো কিছু মানে? খারাপ মানে আমি শুনেছি কিছু খারাপ লোক মেয়েগুলোকে বিক্রি করে দেয়, বিয়ে করে নিয়ে যায় আর খারাপ জায়গাতেই বিক্রি করে দেয়। না না বড় বড়, তুমি এমন কথা বলো না। সকলে যদি সত্যি কোনো বিপদ হয়ে থাকে তাহলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না বড় বউ, নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। তুমি এত ভেঙে পড়ো না। তুমি যদি এত ভেঙে পড়ো তাহলে কাকনের কথা কে ভাববে বলো তো? ঠিক বলেছো বড় বউ, এটা কান্নার সময় নয়। সত্যি যদি আমার কাকনের তেমন কোনো বিপদ হয়ে থাকে তাহলে কাকনকে বাঁচাতে হবে, আর তার আগে সে গৌতম নামে লোকটাকে খুঁজে বের করতে হবে। বুঝতে হবে না, গৌতম নামের সেই লোকটা সশরীরে আপনাদের সামনে হাজির হয়ে গেছে। গৌতম, নিন আমায় জুতো মারুন। আপনাদের বোনকে বিয়ে করে নিয়ে গিয়ে কোথায় বিক্রি করে দিয়েছি সেই অভিযোগে আমায় পুলিশে দিন। ছি 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 ছি, এসব কি বলছো তুমি গৌতম? আমরা শুধু শুধু তোমাকে পুলিশে দিতে যাব কেন? নিশ্চয়ই দেবেন বৌদি, নিশ্চয়ই দেবেন। আমি যদি আপনাদের সাথে প্রতারণা করে থাকি অবশ্যই আপনারা আমায় পুলিশে দেবেন। আর আপনারা যদি আমার সাথে প্রতারণা করে থাকেন তাহলে আমার কি করা উচিত বলতে পারেন? আমরা তোমার সঙ্গে প্রতারণা করেছি? হ্যাঁ, আপনারা জেনে বুঝে একটা নষ্ট মেয়েকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছেন। মিথ্যা কথা। কাকন একজনকে ভালোবেসেছিল ঠিক, কিন্তু নিজের নারীর সত্যকে মিলিয়ে দিয়ে কলঙ্কিনী সাজার মতো কোনো কাজ কাকন করতে পারে না। পারে নয় দাদা, পেরেছে। গৌতম, শুনুন তাহলে। পুলসজ্জার রাতে কাকন হঠাৎ অসুস্থ হয়ে ঘন ঘন বমি করতে থাকে। আমি ভাবলাম অ্যাসিডিটির কারণে হয়তো বমি করছে না, কিন্তু হসপিটালে নিয়ে যেতেই ডাক্তাররা তো অন্য কিছু ডাউট করে বসলেন। তারপর পেটের ছবি আমি ইউএসজি করতে ধরা পড়লো কাকন 1 মাসের অন্তঃসত্ত্বা। এই দেখুন সেই ইউএসজি রিপোর্ট। আমি কি দেখছি? শয়তান মেয়েটা আমার বংশের মান সম্মান পদের ধুলোয় মিশিয়ে দিয়েছে। হতভাগীটাকে সামনে বেড়ে গোলাটবে। তুমি এতটা উত্তেজিত হও না। সব রিপোর্ট তো সবসময় ঠিক হয় না। আমরা আবার কাকনের নতুন করে রিপোর্ট করাবো। কিন্তু সেই রিপোর্ট যদি এর সাথে মিলে যায় তখন কি হবে বড় বউ? বিষটাকে যতই খাটবে বিষটার দুর্গন্ধ ততই ছড়াবে। তাই আজ আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, কাকনের পেটের ওই পাপটাকে নষ্ট করে কাকনকে তুমি সরল মনে মেনে নাও। অসম্ভব। অন্যের উৎকৃষ্টটাকে কখনোই আমি আমার স্ত্রী বলে স্বীকার করবো না। আমি বেশ বুঝতে পারছি আপনারা জেনে বুঝে ওই নষ্ট মেয়েটাকে আমার ঘাড়ে চাপিয়েছেন।
আপনাদের সবাইকে আমি পুলিশে দেবো। না না, এত বড় কঠিন সিদ্ধান্ত তুমি নিও না ভাই। কাকন হয়তো না বুঝে মস্ত বড় ভুল করে ফেলেছে। একটা ভুলে কি সারাটা জীবন নষ্ট হয়ে যাবে বলো? তাই বলছি, যেমন ভাবে হোক কাকনকে তুমি সরল বলে মেনে নাও। এর জন্য তুমি আমায় যা বলবে আমি তাই করব। বেশ, আপনি যখন এত করে বলছেন, তখন আপনার মনের সব কলঙ্ককে মুক্তর হার মনে করে আমি গলায় ঝুলিয়ে নেব। কিন্তু সেই মুক্তর মূল্যটা কিন্তু আপনাকেই দিতে হবে দাদা। মুক্তর মূল্য? হ্যাঁ, আপনার মনের কলঙ্ক ঢাকার মূল্য স্বরূপ আমাকে নগদ 5 লাখ টাকা দিতে হবে। টাকাটা কিন্তু আমার 10 থেকে 15 দিনের মধ্যে চাই। কিন্তু এই কদিনের মধ্যে এত টাকা আমি কোথায় পাবো? সেটা আমার জানার বিষয় নয়। হয় টাকা রেডি রাখবেন, না হয় জেলে যাওয়ার জন্য রেডি থাকবেন। তুমি চেয়েও না ভাই, আমার কথা শোনো। কি বলো বড় বউ? আমার সংসার আকাশে আমার কোন বিপদের মেঘ ঘনিয়ে এলো। কাকনের বিয়ের দেনা এখনো শোধ করতে পারিনি, তার উপর আমার এতগুলো টাকার ধাক্কা। টাকার জন্য ভেবো না দাদা, টাকার জন্য ভেবো না। আমি আমার অফিসে লোনের জন্য অ্যাপ্লাই করছি, আর লোনটা পেয়ে গেলেই কাকনের বিয়ের সব দেনা আমি শোধ করে দেবো। কাকনের বিয়ের দেনা শোধ করার পরও অনেকটা দেনা যে আমাদের ঘরে চেপে বসেছে, সেই দেনা তুই কি করে শোধ করবি? আবার কার কাছে কিসের দেনা বলছি? কিছুক্ষণ আগে গৌতম এসে গেছিল, সেই রিপোর্টটা দিয়ে গেছে। এটা দেখলেই সব বুঝতে পারবি। কি কাকন 1 মাসের অন্তঃসত্ত্বা? না না, আমি বিশ্বাস করি না। কিন্তু আমাদের বিশ্বাস, সব বিশ্বাসের চেয়ে ওই রিপোর্টের মূল্য যে অনেক বেশি। ওই রিপোর্টের মূল্য অনেক বেশি। তাই তো গৌতম ওই কাকনের কলঙ্ক টাকার জন্য আমাদের কাছে 5 লাখ টাকা দাবি করে। 5 লাখ টাকা? হ্যাঁ, আর সেই টাকা 10-15 দিনের মধ্যে দিতে না পারলে সে আমাদের পুলিশে দেবে। বৌদি, কোথায় পাবো রে ভাই 5 লাখ টাকা? আচ্ছা, আমি বড় অসহায় রে নীলাদ্রি, আমি বড় দাদা। অসহায় কেন দাদা, অসহায় কেন? বৌদি তুমি দাদাকে চিন্তা করতে বারণ করো। গৌতমের অভিযোগ যদি সত্যি হয় তাহলে ওই 5 লাখ টাকার ব্যবস্থা আমি করব। আমি না, তুমি কারোর জন্য আর 1 টাকাও খরচা করবে না। এতে কি বলছিস বেটি? আজ যে কাকনের মহা বিপদ, তাই ওই 5 লাখ টাকা দিতে না পারলে যে কাকনের জীবনটাকে ওরা নষ্ট করে দেবে। যাই যাবে, তাতে আমাদের কি? তাছাড়া কাকরকে ওর একার বোন নাকি যে সব দায় ওকেই পোহাতে হবে? বিউটি, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। আমি ঠিকই বুঝি, কিন্তু তুমি বোকা হাদার মতো কিছু বোঝানো পড়ে এরা সবাই মিলে তোমার মাথায় কাঁঠাল ভেঙে খেতে চাইছে। এবং আমার এই মনে হয় এরা মিথ্যে কাহিনী বানিয়ে তোমার কাছ থেকে টাকা হাতে নেওয়ার মতো পারছে। তাই আমি তোমাকে স্পষ্ট কথা বলে রাখছি, এই বাড়ি কারোর জন্য তুমি আর 1 টাকাও কিন্তু 9-6 করবে না। এসব তুই কি বলছিস রে মা? নিরাদ্রি বাবাজি যদি সংসারের জন্য একটুকু অপচয় করেই থাকে, সেটাকে তুই 9-6 বলে বাবাজির মনে কষ্ট দিবি? না 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 না, এটা তুই একদম ঠিকই বলেছিস। বাবা তুমি? আমি হলাম বাঁকা বাকলি, আমি বাঁকা হয়ে চলি কিন্তু সোজা কথা বলি। আর আমারই মেয়ে হয়ে তুই কিনা বাঁকা পথে চলতে শুরু করেছিস? না 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 না, এই তো ভালো কথা নয়। ওকে একটু ভালো করে বোঝান মেসমশাই, ওকে একটু ভালো করে বোঝান। আজ আমাদের সংসারে মহা বিপদ, তাই সবাই মিলে একসঙ্গে এর মোকাবিলা করতে না পারলে আমাদের এই সোনার সংসারটা যে শ্মশান হয়ে যাবে, শ্মশান হয়ে যাবে। না বৌদি না, দাদার নিজের হাতে গড়া এই সংসারটাকে আমি শ্মশান হতে দেব না।
আমি আমার সবটুকু সামর্থ্য দিয়ে এই সংসারটাকে স্বর্গ গড়ে তুলবো। স্বর্গ। এই সংসারটাকে স্বর্গ করতে গিয়ে তুমি আমাদের জীবনটাকে নরক করতে পারবে না। তাই বলছি ওই 5 লাখ টাকা তুমি কিছুতেই দেবে না। আলাবাদ দেবে। 5 কেন, বাবাজির ইচ্ছে হলে 10 লাখ দেবে। আর এ ব্যাপারে তুই যদি ঝগড়া দিয়েছিস তো তোর সঙ্গেই আমি সব সম্পর্ক ছিন্ন করে দেওয়া। এত অস্থির হচ্ছিস কেন রে মা? দেখ না নীলাদ্রি কি করে। বাবাজি তো আর ওই টাকা দিয়ে জুয়ো খেলছে না। হ্যাঁ মজা বলছিলাম, কয়েকদিন আগে তুই বলেছিলি না যে তোরা নাকি বড় রাস্তার ধারে জমি কিনে নতুন ঘর বানাবি এবং নীলাদ্রি নাকি সেটা তোর নামে কিনে দেবে বলেছে। এই তেমন একটা জমির খোঁজ আমি পেয়েছি। ও মা, আমি তোমাকে জমি কিনবো কখন বললাম? এই বড্ড হুলো মন্তর, সকালের কথা বিকেলেই মনে থাকে না। যা বলছি সবেতেই তাল মিলিয়ে যা। বিউটি আপনাকে জমি কেনার কথা বলেছিল? তাল গোল পাকিয়ে দি। এই যে বিউটি আপনাকে জমি কেনার কথা বলেছিল? আমার না অনেক জিনিস ওই বড় রাস্তার মোড়ে না আমার নামে মস্ত বড় একটা বাড়ি হবে। সে বাড়ি পরে হবে কোন, আগে জমিটা কিনে নে। অসম্ভব, এই মুহূর্তে আমার জমি কেনার কোনো পরিকল্পনা নেই। কিন্তু পরিকল্পনা করে ফেলো। 5 ডিসিমেলে জমি আমি দেখে এসেছি, মাত্র 5 লাখ টাকা দাম। জমিটা আমার মেয়েকে কিনে দাও না বাবাজি, এসে বাড়ি যখন পারো বানিও। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এই মুহূর্তে এত টাকা আমি কোথায় পাবো? সে কি বাবাজি, তোমার বোনকে সুখী করতে তুমি 5 লাখ টাকা বের করতে পারবে, আর বউকে খুশি করতে 5 লাখ টাকা বের করতে পারবে না। কি বলেন? মোট কথা, ওই কাকুরের কলকাতা থাকতে তুমি যদি 5 লাখ টাকা খরচ করো তাহলে এই 5 লাখ টাকা দিয়ে ওই জমিটাও আমাকে কিনে দিতে হবে। তাহলে কিন্তু জীবন মরণের সমস্যা। যে মেয়ে পেটে বাচ্চা নিয়ে বিড়ি খেতে বসে তার মরে যাওয়াই ভালো। তাহলে তো তোমারই আগে মরা উচিত ছিল বিউটি। তুমিও তো পেটে বাচ্চা নিয়ে বিয়ের পিড়িতে বসেছিলে। কোন হারামজাদা এই কথা বলবে যে আমি বিয়ের আগে পেটে বাচ্চা নিয়ে বিয়ের পিড়িতে বসেছি? আমি তুই দিলি তো সব ফাঁস করে। বাবা, কি হলো? চুপ করে গেলে কেন? তাহলে কি তুমি সেদিন সত্যি সত্যি অন্তঃসত্ত্বা ছিলে নাকি মিথ্যে করে? না বাবাজি, মিথ্যে নয়। ও আসলে বলতে চেয়েছে ও অন্য কারো বাচ্চা পেটে নিয়ে বিয়ের পিড়িতে বসেনি। আমি তো তোমার বাচ্চা পেটে ধরে আছি। কার বাচ্চা পেটে ধরে আছো সে তো সময় এলেই বুঝতে পারবে। আমি শুধু অপেক্ষা করে আছি কবে তোমার ওই পেটের বাচ্চাটা জন্মাবে, আর ওই বাচ্চাটা ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে বাচ্চাটা কার। কি বলে তুমি? কেউ না জানলেও আমি ভালো করে জানি বিউটি, তোমার ওই পেটের বাচ্চাটা আমার নয়। তাই তুমিও তোমার কলঙ্ক ঢাকার জন্য তোমার বাবাকে বলো আগের থেকে 5 লাখ টাকা জোগাড় করে রাখতে। 5 লাখ টাকা। হবে বাবা, ও যে আমাদের চালকে উল্টো চাল ছেড়ে দিয়ে আরেকটা চাল দিয়ে বসলো। অস্থির হচ্ছিস কেন? তোর পেটে তো কোনো বাচ্চাই নেই। হ্যাঁ মা, যা বলছিলাম আমাকে এখান থেকে দয়া করে মুক্তি দাও, আমাকে এখান থেকে যেতে দাও। মুক্তি চাইলে কি মুক্তি পাওয়া যায় কাকু? তোমার জন্যই আমাদের এই হোটেল বিজনেস ফুলে ফেপে উঠেছে। তাই তোমাকে হাত ছাড়া করলে আমাদের বিজনেসে যে ফ্লপ হয়ে যাবে। তোমার যদি পায়ে পড়ি, দয়া করে তুমি আমাকে এখান থেকে যেতে দাও। না জানি আমার দাদা বৌদি আমাকে দেখতে না পেয়ে তারা খুঁজছেন। খুব ভালো আছে, এই তো সেদিন আমি তাদেরকে দেখা করে এলাম। হ্যাঁ রে বাবা, হ্যাঁ আমার দাদা বৌদি। তোমার সাথে আমি যাই করি না কেন, আমারও তো বিবেক মনুষ্যত্ব বলে কিছু আছে নাকি? তাই তোমার সন্ধান না পেয়ে তোমার দাদা বৌদিরা যাতে দুশ্চিন্তা না করেন, তাই তো আমি তোমার দাদা বৌদির কাছে গিয়ে সান্ত্বনা দিয়ে। কি সান্ত্বনা দিলে? আমার দাদা বৌদি নিশ্চয়ই আমার কথা জিজ্ঞাসা করেছে। তুমি বলনি তো যে তুমি বিয়ের নামে মিথ্যে নাটক করে আমাকে ওই কৌশিক লাহিড়ির কাছে বিক্রি করে দিয়েছো? ওসব এমন কথা আবার বলে নাকি? তোমার দাদা বৌদিকে
গল্প শুনিয়ে এসেছি। কি গল্প শুনিয়ে এসেছো তুমি? সে এক দারুণ গল্প। তোমার একটা ফলস ইউএসডি রিপোর্ট বানিয়ে নিয়ে গিয়ে তোমার দাদার হাতে ধরিয়ে দিয়ে বললাম, এই দেখুন আপনার বোন বিয়ের আগে 1 মাসের অন্তঃসত্ত্বা ছিল। কি বলে? আর সেটা জেনে বুঝেই আপনারা আমার সাথে কাকনের বিয়ে দিয়েছেন। তাই কাকনের কলঙ্ক ঢাকার জন্য আমাকে 5 লাখ টাকা দিতে হবে, নাহলে প্রচারণার দায়ে আপনাদেরকে আমি জেলে ঢুকাবো। তুমি কি মানুষ নাকি পশু? তোমার মধ্যে কি মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই? টাকার জন্য আমি আমার মনুষ্যত্বকে মেরে বিবেকের ঘরে তালা লাগিয়ে দিয়েছি। টাকার জন্য আমি সব কিছুই করতে পারি। তাহলে যাও তুমি টাকার জন্য তুমি তোমার বোনকে বিক্রি করে দাও। টাকার জন্য তোমার মাকে বাইজি সাজিয়ে সবার সামনে বেরিয়ে দাও। আমার আম্মা বহিনের নামে আর একটা বাজে কথা বললে গলা টিপে শেষ করে দেব। আরে 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 আরে, এই কি করছো ওসমান? এইভাবে ওকে কষ্ট দিলে ও তো হাঁপিয়ে পড়বে, আর ও যদি হাঁপিয়ে পড়ে তাহলে তো আমার কারবারে কেরোসিন পড়ে যাবে। আজকাল ওর সাহস বড্ড বেড়েছে, আমার মা বহিন তুলে কথা বলছে। আরে বলতে দাও ওসমান, বলতে দাও। যে গরু দুধ দেয় তার লাঠিটাও মাঝে মাঝে খেতে হয়। এখন তুমি যাও তো ওসমান, আজ আমার মনটা খুব ম্যাচ করছে। আমি কাকনকে দিয়ে মনটা একটু মেসেজ করিয়ে নিই। ওকে হ্যাঁ, শুধু মেসেজই নয়, ফিল্ডে নামানোর আগে কতটা তৈরি হয়েছে সেটাও পরখ করে জেনে নিন। এই কদিনই দেখছি তোমার প্রসার অনেক বেড়ে গেছে। অন্যদের চেয়ে কাস্টমার দেখছি তোমাকেই বেশি পছন্দ করছে। এই সুযোগে যতটা পারো কামিয়ে নাও। বাই দা ভাই, মনে করো আজ আমি তোমার স্পেশাল কাস্টমার। নাও নাচ গান আর তোমার যৌবনের মেটেজ দিয়ে আমায় তুমি বিলকুল খুশ করিয়ে দাও। এই কদিন ধরে অনেক অত্যাচার তোমাদের আমি সহ্য করছি, কিন্তু না, আজ আমি কিছুতেই আর নাচবো না। মরে গেলেও আমি নাচবো না। জরুর নাচবে সুন্দরী, तुम সবার সামনে नाचा गाना করবে, और तुम्हारा नाचा गाना में खुश হয়ে हमारा साहब একেবারে दीवाना হয়ে যাবে। কি তুফান, তুমি এখন? जी हाँ साहब, বউ না পিলে কি মৌজ বানানো যায়, इसीलिए हम हमारा জন্য विशाल बहू लिए এসেছি। लीजिए साहब लीजिए। থ্যাংক ইউ তুফান, এই মাল আমি ওকেও খাবো আর নিজেও খাবো। বাহ, ভীষণ ভালো মাল তো। जी हाँ साहब, बिल्कुल देसी माल আছে, আর এই মাল ज्यादा मीठा भी লাগবে। ঠিক কি বলেছো তুফান, মনে যেন খুশির তুফান উঠেছে, আর সেই তুফানে আমি ভেসে বেড়াতে চাই। এবার এসো তো কাকন, আমার তোমার প্রেমের দরিয়ায় আমায় তুমি ভাসিয়ে নিয়ে চলো। अरे संभाल के साहब, संभाल के। জানো তুফান, তোমার এই মালটা না ভীষণ কড়া, একটুতেই অনেক বেশি নেশা হয়ে যায়। নেশা নয় সাহেব, আপনি বহুত টায়ার্ড আছেন, দিন রাত এত কাম করলে টায়ার্ড তো হবে নি। ঠিক কি বলেছো, আমি ভীষণ টায়ার্ড, আমার বিশ্রামের প্রয়োজন। কাকন, তুমি কিন্তু কোথাও যাবে না,
আমি একটু বিশ্রাম নিয়ে আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো। जान साहब, जान लहड़ी साहब, अभी 5-6 घंटा तक तुम्हारा होश नहीं आएगा। কেন ওকে মদের সঙ্গে তুমি কি খাইও যে नींद का गोली কিন্তু কেন খাইয়েছো? आज सारे रात আমি তোমাকে নিয়ে মौज করব। তুমি আমাকে নিয়ে না কিছুতেই না, কিছুতেই না, হতে দেবো না। চলো খবরদার বলছি, এক পায়ে আসবে না, তাহলে তোমাকে আমি ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনোবিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। কে কে তুমি? সত্যি করে বলো, তুমি কে? এই গান তুমি কোথায় শিখলে? আমি তুফান সিং আছি কাকল বিবি, আর ও তুফান যেখানে আসবে সেখানে কুছ না কুছ নিশান ভি রেখে যাবে। কিন্তু এই গান তুমি কেমন করে শিখলে বলো? কোথায় শিখলে? কার কাছে শিখলে? আমার এই দোস্তের কাছে। দোস্ত? কি নাম তোমার সেই দোস্তের? রাহুল। হ্যাঁ, আমি যখন জেলে ছিলাম তখন উনকার সাথে আমার দোস্তি হয়েছিল। हमारा दोस्त बहुत बदनसीब आदमी ছিল। वो तुम जैसे काकुल नाम लड़की के प्यार करतो, उसके लिए घर बनाने का ख्वाब देखतो। लेकिन अचानक एक दिन की जे हो गलो, उसका दिल से के वो काकुन बिल्कुल हारिए गलो। এখন তোমার দোস্ত কোথায় আছে তুমি বলতে পারো? भगवान जाने, হয়তো प्यार का दीवाना हुए रास्ते पर रोते रोते घूमचे, नहीं तो लुआरिस बाज। तुम्हारा आंखों में आंसू? तबे कि তুমি हमारा दोस्तेर काकुन आछो? ना ना, काकर होबे। हमारा दोस्त का काकुन तो छिलो फूलों का तरह, और तुम तो फूल नहीं, वो लाहड़ी साहब का रातों का बुलबुल। বিশ্বাস করো তুমি, এরা জোর করে আমাকে এখানে নিয়ে এসে দেহ ব্যবসায় নামাতে যায়। কাকুন বিবি, এই কদিন ওরা মিথ্যে করে বিয়ে নাটক করে আমাকে বিয়ে করে এখানে নিয়ে এসে ওই কৌশিক লাইনের কাছে ওই শয়তানটার নাম পরিচয় বান্ধবী মিথ্যে করে আমাকে বিক্রি করে দিয়েছে। কাকুন বিবি, কিন্তু বিশ্বাস করো, আজও আমার সেই রাহুলদাকে আমি ভালোবাসি। তোমার প্যার মোহব্বত জরুর পুরা হবে কাকুন বিবি। ঠিক বলছো তুমি, এদের মতো আমার সাথে প্রতারণা করছো না তো? সত্যি বলছো তুমি কোনো প্রতারণা করছো না তো? नहीं काकुन, हम शैतान नहीं, इंसान आछे, और आई से कहा भी तुम्हारा दोस्त बनेगा ना। जी हाँ, ये दोस्त तुम्हें औदा दीछे, एक रोज ना एक रोज तुम्हें एक होटल से बाहर करिए और राहुल का पास लिए जावे। लेकिन एक बात, हमारा दोस्ती का बात और किसी को बोलवे ना। मेरा दोस्ती मंजूर? मंजूर। तो मिलाओ हाथ। বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও। ভুলো না তারে ডেকে নিতে তুমি, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও। ভুলো না তারে মুছে দিতে তুমি, বন্ধু তোমার।
কবে যে কোথায় কি যে হলো জীবন জুয়া হেরে গেলাম বেহিসাবি রাখনি কি যে আর কত দূর জাহান্নামের পথ, আর কত দূর। আমি যে জাহান্নামের যাত্রী, তাই তো জাহান্নামের বিবেক মনুষ্যত্বকে খুন করে আমি জাহান্নামের পথ খুঁজে। না, আর তুমি মদ খেও না। যা বাবা, এই যে দেখছি ভূতের মুখে রাম নাম, যাকে এতদিন মদ খেয়ে মাতাল করে রাখতে শেষ নিজেই মদের বোতল তার মুখে তুলে দিয়েছিলে, আর আজ তাক না নিজেই তার হাত থেকে মদের বোতল কেড়ে নিতে চাইছো। ভুল করেছি সেদিন, আমি সেদিনে ভুল করেছিলেন, আজ ভুল করছো। কি বলছো চাইছো তুমি? আমি বিশ্বাস করো, সেদিন শয়তান কৌশিক লাহিড়ীর কথায় জানি রূপসা, আমি সব জানি। আবার সর্বনাশ করার জন্য তোমাকে আমার কাছে লাগিয়েছে, তাই তো নকল ভালোবাসার টোপ ফেলে তুমি আমাকে বশ করতে চেয়েছিলে। মদের সঙ্গে বিষাক্ত কিছু প্রয়োগ করে আমাকে তুমি একটু একটু করে পঙ্গু করে দিতে চাইছিলে। আমি যদি জানো তাহলে প্রতিবাদ করছো না কেন? প্রতিরোধ করার ক্ষমতা যার নেই তার প্রতিবাদ করে কি লাভ? রোহন, আমি জানি ঘোর চক্রান্তে রাহু এই দত্ত ফ্যামিলিকে একটু একটু করে গ্রাস করতে চাইছে। ষড়যন্ত্রের কালো মেঘে ছেয়ে গেছে এই সংসার আকাশ। এই সময় আমি যদি প্রতিবাদ করি তাহলে দাদার মতো আমাকে ওখানে সরে যেতে হতো। তাই তো প্রতিবাদহীন শব্দ হয়ে নীরবে প্রতীক্ষায় আছি, যদি কোনোদিন পাঠার চালটা উল্টে যায়। তুমি আর মদ আমি জানি না বুঝে আমি তোমার অনেক ক্ষতি করে দিয়েছি, কিন্তু তুমি বিশ্বাস করো সেই ক্ষতি আমি সব পূরণ করে দেব। এ আমার একটা নতুন নাটক শুরু হলো। নাটক জীবনটাই তো একটা নাটক রোহন বাবু। কখন যে কার সঙ্গে কিসের নাটক করতে হয় সেটা তো স্বয়ং ঈশ্বরই ঠিক করে দেয়। আজ আমি তোমার সঙ্গে যে নাটকটা করেছি, এখন সেই নাটকটা করব শয়তান কৌশিক লাহিড়ীর সাথে। নিজের দাদার সঙ্গে তুমি প্রতারণা নাটক। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। রূপসা, ও আসলে একজন রূপসা, তোর আসল পরিচয়টা যদি জানাজানি হয়ে যায় তাহলে হিতকে বিপরীত হয়ে যাবে। তার চেয়ে বরং তুই। কি হলো রূপসা, মুখ খুলতে গিয়ে হঠাৎ চেপে গেলে কেন? না, আমি তো চেপে যাইনি। আমি আসলে বলতে চাইছি আমরা নিজের মায়ের পেটে ভাই বোন নয় তো, আমরা হলাম মাসতুতো ভাই বোন, তাই আমাদের চিন্তাধারাটা আলাদা, কিন্তু উদ্দেশ্য তো এক, তাই না রূপসা? আমি মানে ওই যে একটা কথা আছে না, বোকা লোকে ধোকা খায় আর চালাকে খায় বালতি। রোহন, তুমি 1000বার পাল্টি খেতে পারো, খাওয়ার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে তুমি বোকা ভেবো না, কারণ আমি বোকা নই। কথাটা সবই
যে তুমি বোকা নও, তাই তো তোমাকে বোকা বানাতে আসছে। আজ আমি নিজের ভাগ্যের কাছে ধোকা খেয়ে গেলাম। ধোকা নয় ডার্লিং, ধোকা নয়, তুমি তো পাক্কা খেলোয়াড়ের মতো খেলা জমিয়ে দিয়েছো। স্যার আপনি? ওহো, আবার আপনি কেন? এবার থেকে তো নাম ধরে রাখবে। নাম ধরে ডাকবো? দুজনের হৃদয়ে যখন দুজনের নামটা লেখা হয়ে গেছে, তখন আর নাম ধরে রাখতে আপত্তি কে ডার্লিং? বাই দ্য ওয়ে, তোমার কাজটা কতটা এগিয়েছে? অনেকখানি স্যার, অনেকখানি। এখন রোহন বাবু আমার কাছে হাতের গুটি, ওকে আমি যেমনটি নাচাবো তেমনটি নাচবে। ভেরি গুড। এবার তো মেডিসিনের লাস্ট ডোজটা ইউজ করে একেবারে ফিনিশ করার কথাটা বলতে রূপসাই এমন চমকে উঠলো কেন? তাহলে কি ও রোহনের প্রতি দুর্বল হয়ে পড়েছে? আমি রোহনের কোনো ক্ষতি করতে পারবো না, কিছুতেই না। কারণ রোহনের সঙ্গে অভিনয় করতে করতে আমি যে ওকে মনে মনে ভালো। কি হলো রূপসা? তুমি কি অন্য কিছু ভাবছো? আমি ভাবছি কয়েক মাস আগে এই ফ্যামিলিতে একটা খুন হয়েছে, আর যদি আবার একটা খুন হয় তাহলে তো হিতকে বিপরীত হয়ে যাবে। আর এই খুনের ঘটনা যদি পুলিশে জানাজানি হয়ে যায়, তাহলে তুমি আমি দুজনেই ফেঁসে যাব, তাই না স্যার? কৌশিক। ভেরি গুড। কৌশিক লাহিড়ি কখনো ফাঁসে না রূপসা, বরং অন্যকে ফাঁসায়। রাহুলের মতো তোমারও কারবারে কেরোসিন ঢেলে তোমাকেও আমি ফাঁসিয়ে দেব। কি হলো কৌশিক, তুমি কি আবার নতুন কিছু ভাবছো? ভাবছি তো রানী। ভাবছো? শুধু তোমাকে নিয়ে ভাবছি। আমাকে নিয়ে? আর তোমাকে নিয়ে ভাবতে ভাবতে আমি যেন কবি হয়ে যাচ্ছি। ইয়েস মাই ডার্লিং। আর আমার বলতে ইচ্ছে করছে, শোনো শোনো আজ কেন মনে করে গুনে গুনে কোথা যেন গান হয়ে যায়। সাথী করে গুনে গুনে কোথা যেন শুধু একটি বার ডার্লিং, শুধু একটি বার। না তুমি আমাকে ছেড়ে দাও। একে আমি দেখলাম নিজের বোনকে তুমি ভুল, আপনি সম্পূর্ণ ভুল দেখেছেন স্যার। তোমার কি মনে হয় আমার চোখে ছানি পড়েছে যে আমি ভুল দেখবো? না 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 না, আপনার চোখে ছানি পড়েনি, তবে আপনার ভাবনাটা পুরোপুরি ভুল। ভাবনাটা ভুল মানে? আসলে আমরা একটা যাত্রার রিহার্সাল দিচ্ছিলাম স্যার। যাত্রার রিহার্সাল? হ্যাঁ, যাত্রায় লোক শিক্ষা হয়, সেই জন্যই বছরে আমরা দু একটা যাত্রা করে থাকি। এই তো সামনে দুর্গাপুজোয় আমাদের একটা যাত্রা আছে, তাতে ও নায়িকা আর আমি খলনায়ক। কাজের চাপে ঠিক মতো রিহার্সাল দিতে পারছি না, তাই একটু সময় পেয়ে আজ রিহার্সাল দিয়ে দিচ্ছিলাম। তা আমাদের অভিনয়টা কেমন দেখলেন স্যার? তাই না রে? এবার তুই রোহনের কাছে যা, ভালো করে রোহনের সেবা করবি, দেখবি ওর যেন কোনো অসুবিধে না হয়। যাচ্ছি দাদা, যাচ্ছি। তবে একটা কথা তোমাকে আমি বলে যাই, তুমি যেন আবার যখন তখন এই রিহার্সালটা এখানে শুরু করে দাও না, তাহলে জেঠামণি কি ভাবছে বলো তো?
ওটা আমার ভীষণ লাজুক স্যার। তা আমার অভিনয় কেমন দেখলেন স্যার? মানে খলনায়ক সাজতে পারবো তো? তুমি তো অলরেডি খলনায়ক সেজে আছো ম্যানেজার, তোমাকে আরো নজরে রাখতে হবে। একই মালটা গভীর হয়ে গেল যে। আমি আপাতত কারবারে কেরোসিন ডলার কাজটা শুরু করি। এক্সকিউজ মি স্যার, অনেকদিন ধরে আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু সাহস পাচ্ছিলাম না। তুমি আমার কোম্পানির ম্যানেজার, কাজে যে কোনো সময় যে কোনো কথা তুমি আমাকে বলতেই পারো। বলো কি বলতে চাও? বলছিলাম কি স্যার, বর্তমানে আপনি দত্ত অ্যান্ড কোম্পানির স্বঘোষিত একমাত্র ওয়ারিশ হলো কাগজ, কিন্তু অন্য কথা বলছে স্যার। আপনার ভাইপো রাহুল বাবুর নামে এখনো অর্ধেক সম্পত্তি রয়ে গেছে। ধরুন রাহুল বাবু কখনো ফিরে এসে যদি সম্পত্তি দাবি করে, তখন কিন্তু আপনি প্রবলেমে ফেসে যাবেন স্যার। আরে রাহুল এসে কি দাবি করবে? সে মরে গেছে না বেঁচে আছে তারই তো কোনো ঠিক নেই। সাবধানেরও তো মার নেই স্যার। ধরুন রাহুল বাবু বেঁচে গিয়ে আবার ফিরে এলো, তখন তাই বলছিলাম রাহুল বাবুর নামে শেয়ারটা আপনি আমি 50-50 করে ভাগ করে নিই। রাহুল আমার ভাইপো, তাই তার অবর্তমানে যে কোনো সম্পত্তি বা শেয়ারের আইনত অধিকার তো আমারই। আমি খামোকা সেটা তোমায় দিতে যাবো কেন? এই দেখুন স্যার, আপনাকে যে পুরোটা পাইয়ে দিতে আমি এত কিছু করলাম, সেটা এত সহজেই ভুলে গেলেন? বলিনি ম্যানেজার, সেদিন নিজে বাঁচার জন্য তোমাকে সাপোর্ট করলেও সেই অপরাধ বোধ আজও আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। স্যার জানো ম্যানেজার, আমার দাদা আমায় ভীষণ ভালোবাসতো, তাই তো দাদা নিঃসংকোচে দাদা কোম্পানির অর্ধেক অংশ আমার নামে লিখে দিয়েছিল। এমনকি বৌদি রাহুল ওরা আমাকে প্রচন্ড বিশ্বাস করতো। কিন্তু এমনই শয়তান আমি, সেই দাদা বৌদির সাথে বিশ্বাসঘাতকতা করে তার ফ্যামিলিটাকে আমি শেষ করে দিলাম। তার সাজাও আমি পাচ্ছি। আমার একমাত্র ছেলেটা একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। আরে সবই হয়েছে তোমার জন্য। তুমি যদি সেদিন বৌদিকে খুন না করতে। এক্সকিউজ মি স্যার, আপনি কি কথা বলছেন? আমি কখন আপনার বৌদিকে খুন করতে গেলাম? বলো কি ম্যানেজার, তুমি খুন করোনি? না, ওটাও না। আপনাদের ফ্যামিলির সাথে আমার কি কোনো শত্রুতা আছে যে আমি খামোকা আপনার বৌদিকে খুন করতে যাব? তবে হ্যাঁ, যে খুন করেছে তার প্রমাণ কিন্তু আমার কাছে আছে। কে কে খুন করেছে? এই ছবিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন খুনটা কে করেছে। একই শয়তান আমাকে বৌদির গলা চেপে ধরতে বলে গোপনে তুমি এই ছবি তুলেছো। মোছো মোছো হচ্ছে এই ছবি। এমন ইম্পর্টেন্ট ছবিটাকে মুছে ফেলার মতো ইডিয়েট আমি নই স্যার। কারণ এই ছবিটাই বড় প্রমাণ করবে যে আপনি আপনার বৌদিকে খুন করেছেন। তোকে আমি ছাড়বো না রাস্কেল। মিথ্যে খুনের দায়ে আমাকে যদি জেলে যেতে হয়, তোকে সঙ্গে নিয়ে জেলে যাব। চলছে সারা সংসার জুড়ে চলছে চরম অশান্তি। আর আমি ভাবতে পারছি না কার কথা আমি বিশ্বাস করব, কার কথা। সাবধানে আয়, আস্তে আস্তে। এ কি ও এমন করছে কেন? কি হয়েছে? আমার যে সর্বনাশ হয়ে গেছে, বাথরুমে পড়ে গিয়ে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এমন অঘটন ঘটলো কেমন করে? কানে সিনেমা বাচ্চাটা গেছে যাক, কিন্তু তুই তো বেঁচে গেছিস। তবে প্রথম বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ায় বাবাদির বোঝায় মনটা খুব খারাপ হয়ে গেছে। অঘটন নয় গো, অঘটন নয়, এই ঘোর চক্রান্ত। চক্রান্ত? হ্যাঁ, তোমার বৌদি ইচ্ছে করে বাথরুমে মেঝেতে সাবান ঘষে রেখেছিল, আর সেই
এত হিংসে? আমার বৌদি কখন এমন কাজ করতে পারে না। পারে গো পারে, এমন অনেক কথা আছে আমি তোমাকে বলিনি, আর কি করে বলবো বলো? তুমি তো আমার একটা কথা বিশ্বাস করো না। বিউটি, বিশ্বাস করুক আর নাই করুক, আজ বল কবে কি ঘটেছে সব মনে করে করে বল। কেমন করে বলবো বাবা? জানো, একদিন দেখি ওই রান্নাঘরে ঢুকে গ্যাসের ওভেন নবটা খোলা। আমার দেখে বুঝতে কোনো অসুবিধা হয়নি যে দিদি ইচ্ছে করে গ্যাসের নবটা খুলে রেখেছে, যাতে আমি রান্না করতে গিয়ে গ্যাসটা যেই চালাবো অমনি সারা ঘরে আগুন লেগে আমি যেন পুড়ে মরে যাই। কিরে মা, তোর কথা শুনে যে আমারই গা কাঁপছে। না 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 না, আর তো তোর এ ঘরে থাকা চলে না। বাবাজি, তুমি বরং বিউটিকে নিয়ে আলাদা হয়ে অন্য কোথাও থাকো। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? যে দাদা আমাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করে তুলেছে, সেই দাদার দুর্দিনে তাকে ছেড়ে আমি আলাদা থাকতে পারবো না। এত সব পুরনো কথা মনে রাখলে চলে না বাবাজি। আজকাল ছেলে বাপকে দেখে না, দাদা তো কোথায়। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝে পাচ্ছি না, বৌদি বিউটির সাথে এমন আচরণ করবে কেন? হিংসায়। হ্যাঁ, একদিন জানো বাবাজি, কাকনের সেই অন্তঃসত্ত্বা গল্প ফেঁদে তোমার দাদা বৌদি তোমার কাছ থেকে 5 লাখ টাকা গেলে নেওয়ার মতলব বেড়েছে। তাতে বিউটি ভাড়া দিচ্ছে বলেই ওর উপর তোমার বৌদির এত রাগ। অন্তঃসত্ত্বার গল্প ফেঁদেছে মানে? ওসব অন্তঃসত্ত্বাটা কিছু নয়, আসলে এগুলো তোমার দাদা বৌদির একটা বানানো গল্প। বিউটি, একদিন জানো, একদিন তোমার দাদা তোমার বৌদিকে বলছে, আমি আনন্দের মধ্যে সব কথা শুনেছি। কি শুনেছো? তোমার বৌদি তোমার দাদাকে বলছে বিয়ের পর নীলাদ্রি সম্পূর্ণ পাল্টে গেছে, সে আর আমাদের টাকা পয়সা কিচ্ছু দেবে না। তাই এই সময় কাকরের অন্তঃসত্ত্বার গল্প ফাঁদিয়ে যদি ওর কাছ থেকে ওই 5 লাখ টাকা আদায় করে নিতে পারি, তাহলে বাকি জীবনটা আর আমাদের ভাবতে হবে না। দাদা বৌদি বলেছে কথা আমি পাল্টে যাচ্ছি, আর বৌদি বৌদি দাদাও আমাকে ভুল বুঝছে। না না, এ হতে পারে না। করবেই তো বাবাজি, তোমার দাদা যে আরো বড় কালপিট। কালপিট মানে? তোমার দাদা তো বিয়ের নামে তোমার বোনকে বিক্রি করে দিয়েছে। থামুন, কি আজে বাজে কথা বলছেন? আজে বাজে নয় বাবাজি, তুমি ভালো করে সব কিছু খেয়াল করে দেখো, তোমার দাদা কোথায় কার সাথে বোনের বিয়ে দিচ্ছে না, সেটা কি নিজে গিয়ে দেখে এসেছিল? না তো, দাদা তো শুধুমাত্র ঘটকের কথায় বিশ্বাস করে। ঘটক নয় বাবাজি, ওটা ছিল একটা মেয়ে পাচার চক্রের দালাল। আর সেই দালালের কাছেই তোমার দাদা কাকরকে বিক্রি করে দিয়েছে। না না, এ আমি বিশ্বাস করি না। দাদা কাকুনকে নিজের মেয়ের মতো ভালোবাসে, তাই দাদা কখনো এতটা নিষ্ঠুর। কিন্তু সব কিছু না জেনে না শুনে এত তাড়াহুড়ো করে দাদা কাকুনের বিয়েটা দিলই বা কেন? তবে কি এর মধ্যে কোনো রহস্য? আর আমি ভাবতে পারছি না, কিচ্ছু ভাবতে পারছি না। মনের মধ্যে সন্দেহের সাইকেলন শুরু হয়ে গেছে। ওর মনটা পেন্ডুলামের মতো একবার এদিক একবার ওদিকে দুলছে। এই সুযোগে তুই ওকে চেপে ধর। আমি হলাম বাঁকা বাকলি, আমি বাঁকা হয়ে চলি কিন্তু সোজা কথা বলি। হে 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 হে। এখন আমি কি করবো? আমি কি বাবার কথা মতো ওর মনটা কারো খুঁজি তুলবো, নাকি শান্ত করে তুলবো? না না, আপাতত শান্ত করেই তুলি। আচ্ছা, তুমি হঠাৎ করে এইভাবে মাথা গরম করে এখন বলো তো, তোমাকে এইভাবে মাথা গরম থাকতে দেখতে আমার বুঝি কষ্ট হয় না? কিন্তু আমার সব হিসেব মধ্যে গর্বিত হয়ে যাচ্ছে। আমি নিজের কাছে একটু করে হেরে যাচ্ছি। না গো না, আমি তোমাকে হারতে দেবো না, আমি তোমাকে জিতিয়ে দেবো। এসো, সব অভিমান ভুলে তুমি আমার পাশে এসে আমার হাত ধরো। আজ আমরা দুজনে মন নিয়ে একটু কারামাছি খেলি। একটু ছোঁয়া, একটু লেখা, হাতে হাতে একটু লাগা, একটু ছোঁয়া, একটু দেখা, হাতে হাতে একটু লাগা। এর বেশি আর কি বলো, চাওয়ার আছে রাতে। একটু দেখা, হাতে হাতে একটু লাগা।
চাওকি দুটি মনকে পেতে একটি মনে একসাথে স্বপ্ন রঙিন বড় জলসা ঘরে রাতে চাওকি দুটি মনকে পেতে একটি মনে একসাথে স্বপ্ন রঙিন দেখবে বড় জলসা ঘরের এই রাতে তবে এসো কাছে এসো ভাবনা ছেড়ে পাশে বসো বাসর জাগে এই রাত এই জীবনে শেষ রাতে একটু ছোঁয়া একটু দেখা হাতে হাতে একটু লাগা এর বেশি আর কি বলো চাওয়ার আছে এই রাতে নীলাদ্রি ও তোরা বুঝি ব্যস্ত আছিস কেন বৌদি, আমাদের ব্যস্ত থাকে দেখি তোমার কি কোনো আপত্তি আছে? নীলাদ্রি না তা হবে কেন আসলে আসলে আমি আমি জানতে এসেছিলাম বিউটি হঠাৎ সকালে কাউকে না জানিয়ে কোথায় চলে গিয়েছিল তাই। আশ্চর্য, তুমি বাড়ির গিন্নি অথচ তুমি জানো না কে কখন কোথায় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে? আমি হ্যাঁ হ্যাঁ তুমি 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 কি জানো তোমার জন্য বিউটির আই মিন আমার দ্বারা যে কত বড় একটা ক্ষতি হতো? থাক না, মানে আমাদের বিপদের কথা যাকে তাকে বলে তোমার কি লাভ? কি হয়েছে রে নীলাদ্রি? আর যাকে তাকে বলছিস কেন? আমরা তো তোদের অতি আপনজন। তাই যদি মনে করো তাহলে বারবার তুমি বিউটির ক্ষতি করার চেষ্টা করো কেন? নীলাদ্রি বলে নীলাদ্রি আরেকবার বল, শুনতে আমায় কোনো ভুল হলো কিনা ভালো করে যাচাই করে নি। বল নীলাদ্রি বল। তার আগে তুমি বলো তো দাদা, তখন কি তুমি কোথায় কার কাছে বিয়ে দিয়েছো? হে কথা বলার মানে? সবার কাছে তো প্রচার করে বেড়াচ্ছ কাকুন কি নাকি তুমি নিজের মেয়ের মতো ভালোবাসো। সেই নিজের মেয়ের মতো কাকুনকে কোথায় বিয়ে দিচ্ছ, পাত্র কেমন, তা একেবারে নিচে দেখে আসার প্রয়োজন মনে করলে না? সব কিছু না জেনে না শুনে তাড়াহুড়ো করে কাকুনের বিয়েটা দিয়ে দিলে। এটা বোধহয় আমায় ভুল হয়েছে। ঘটকের মুখের কথায় বিশ্বাস করে এভাবে বিয়ের সিদ্ধান্তটা নেওয়া বোধহয় আমার ঠিক হয়নি। আর তাছাড়া তাড়াহুড়ো বলছিস কেন? আসলে এই কাকনের সাথে রাহুলের ব্যাপারটা জানাজানি হয়ে গেলে পাত্রপক্ষ যদি বিয়েটা ভেঙে দেয় সেই ভয়ে আমরা তাড়াহুড়ো করে বিয়েটা সেরে ফেলেছি। মিথ্যে কথা! তোমরা বিয়ে নামে কাকুরকে বিক্রি করে দিয়েছো এবং সেটা যাতে জানাজানি না হয় তার জন্য তাড়াহুড়ো করে তোমরা বিয়েটা সেরে ফেলেছো। কি বলে বাবা, বিয়ের নামে কাকনকে আমরা বিক্রি করে দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, পরিস্থিতি তো তাই বলছে দাদা, নইলে আজ পর্যন্ত কাকনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? কাকনের মোটা টাকায় বিক্রি করে তোমার লোভ মেটেনি। শেষে কাকনের অন্তঃসত্ত্বার গল্প ভেঙে আমার কাছ থেকে 5 লাখ টাকা আদায় করার মতলব বেড়েছে, তাই না? হে হতভাগা, যখন থেকে যা মুখে আসছে বলে তাই বলে যাচ্ছিস। আরেকটা বাজে কথা বললে মুখটা ভেঙে দেবো। একটা কথা মনে রাখো, তোমার থেকে আমি বয়সে ছোট হতে পারি কিন্তু দুর্বল নই। আর কখনো যদি আমার উপর হাত ওঠানোর চেষ্টা করো তাহলে তোমার হাত আমি মুচড়ে ভেঙে দেবো। তোর বড় দাদার গায়ে হাত তুললি? তুলবেই তো বড় বউ। আচ্ছা, আমাদের নীলাদ্রি অনেক বড় হয়ে গেছে, অনেক শক্ত হয়ে উঠেছে ওর ওই হাত দুটো। তাই তো আমার ওর ওই শক্ত হাতটা দিয়ে আমার এই দুর্বল হাতটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলতে পারে বড় বউ, দুমড়ে মুচড়ে ভেঙে ফেলতে পারে। বারে ভাই বাহ, চমৎকার! তুই আরো বড় ভাই, তুই আরো বড়। তোর মনে পড়ে সেই ছোট্টবেলায় একদিন তুই গাছ থেকে পড়ে গিয়েছিলিস, তোর ডান হাতটা ভেঙে গিয়েছিল রে। আর তোর দাদা তোর ওই কষ্ট দেখে না সেই ডান হাতটাকে বুকে চেপে ধরে কি কান্নাটাই না কেঁদেছিল রে। আজ সে কথা তোর মনে পড়ে ভাই, সে কথা তোর মনে পড়ে? থাক না বড় বউ, এসব কথা কি আর মনে রাখতে আছে? তাহলে যে বেঈমান স্বার্থপর শব্দগুলো সব মিথ্যে হয়ে যাবে। কি বলে?
আমাকে 5 লাখ টাকা ধার দে, আমি সুদ সমেত তোর সব টাকাই শোধ দিয়ে দেবো। থামো। আমি তোর হাতে ধরে অনুরোধ করছি ভাই, ওই টাকাটা তুই আমায় ধার দে। টাকা ধার তো তোমার দূরের কথা, তোমাকে আমি 7 দিন সময় দিলাম। এর মধ্যে তুমি যদি আমাদের কাকনকে আমার সামনে এসে হাজির করাতে না পারো, তাহলে কাকনকে বিক্রি করার অভিযোগে আমি তোমাকে পুলিশে দেব। মানুষের পরিচয় যার আছে মানুষ কেন তা ভুলে যায়, যে হৃদয় কখনো আঘাত করে মানুষ কেন তা ভুলে যায়। ও দয়াল তোমার এ কেমন বিচার, ও দয়াল তোমার এ কেমন বিচার, ও দয়াল। আমি জানি না আমার স্বপ্নের সওদাগর আমার রাহুলদা এখন কোথায় আছে, কেমন আছে। আমার তুফান সিং এর মুখ থেকে আমার রাহুলদার কথা শোনার পর থেকে আমার মনে মনে ভীষণ চিন্তা হয়। তাই তো আজ আমার সেই মনে পড়ে যাচ্ছে পুরনো স্মৃতির কথা। কৃষ্ণচূড়ার তলে সেই যে মনে পড়ে যাচ্ছে আমাদের ভালোবাসার সেই গান। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনোবিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। সোনালি বিকেলে গাছের ছায়ায় মুখোমুখি বসে নীল সন্ধ্যায়। সোনালি বিকেলে গাছের ছায়ায় মুখোমুখি বসে নীল সন্ধ্যায়। জীবনানন্দ তুমি তো শোনাতে, জীবনানন্দ তুমি তো শোনাতে। ভেবে দেখো মনে পড়ে কিনা, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনোবিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। সত্যি করে বলো, সত্যি করে বলো তুমি কে? তুমি কি সত্যিই তুফান সিং নাকি কোনো ছদ্মবেশী? আরে আমি ছদ্মবেশী হতে যাবে কেন? আমি তো সাজপুর তুফান সিং আছে। তাই যদি হয় তাহলে আমার রাহুলদার গান তুমি গাইলে কি করে, জানলে কেমন করে? अरे काकल बेबी, আমি তো আপনাকে पहले বলেছি যে हमारा दोस्तेर কাছে আমি সব কিছু শিখিয়েছি, সব কিছু জানিয়েছি, আর এই গানা भी। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। যেই মানুষটা ভালো করে শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারে না, সে এত সুন্দর বাংলা গান গাইলো কেমন করে? সত্যি করে বলো, যার সম্পর্কে তুমি এত কথা জানো, আমার সেই রাহুল না কোথায়, কেমন আছে? বলবে কাকল বেবি, হয়তো তোমাকে সব সাজবাদ বলবে। হ্যাঁ বলো, বলো আমার রাহুলটা কোথায়? তুমি কষ্ট পাবে বলে এতদিন আমি ছুপায় রেখেছিলাম। আসলে তোমার রাহুল মরিয়ে গেছে।
ইচ্ছে করছে তোমার মুখে ঝাঁপিয়ে পড়ে বলতে, আমি বলিনি কাকুন, তোমার ভালোবাসা জুড়ে আজও আমি বেঁচে আছি, কিন্তু কিন্তু এই অনিবার্য কারণে এখন আমি তোমার সব কথা বলতে পারছি না। এই তুমি আমাকে কি কথা শোনালে, কি কথা? যাকে ফিরে পাওয়ার আশায় এই নরকপুরীতে আমি তিল তিল করে নরক যন্ত্রণা সহ্য করে বেঁচে আছি, সে যখন আর বেঁচে নেই তখন আমি কার আশায় বেঁচে থাকবো, কিসের আশায়? আমি মরবো। তুমি শান্ত হও কাকুন, তুমি শান্ত হও। তোমার রাহুল মরেনি, মরেনি? বেঁচে আছে। আমার রাহুল বেঁচে আছে? আমি কোথায়, কোথায় আমার রাহুল কোথায় আছে? বলো বলো। আমি তোমার রাহুল কাকুন, আমি তুমি তুমি আমার, তুমি আমার রাহুল না? সত্যি তুমি আমার রাহুল না? আরে বাহ, আমার বহিনকে থেকে ইনকার করার কারণ তাহলে এই ছুকরি। রকিল, আমার বহিনের থেকে ছুকরিকে প্যার তোমার কাছে কিনতে হলো দোস্ত। তুমি ভুল করছো রকিল। খামোশ, তুমি আমার সরকার দাঁড়ি করেছে, তোমার আসলে পরিচয় আমি বাদকে জানিয়ে দেবে। না তাই দাও রকিল, তাই দাও। তোমার বহিনকে ভালোবাসিনি বলে তুমি আমাকে আমার মিথ্যে পরিচয়ের ফাঁস করে তুমি আমাকে মৃত্যুর মুখে ঠেলে দাও, তা তো আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার এই কাকু যাকে আমার সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছি, সেই কাকুকে ছাড়া আর আমি কাউকে ভালোবাসতে পারবো না রকিল। আমি সেই কাকুর দুর্ভাগ্যের চক্রে পড়ে আমি আমি তার জীবন থেকে হারিয়ে গিয়েছিলাম। আজ ভগবান যখন আমাদের দুজনকে এক হওয়ার সুযোগ করে দিয়েছে, তখন দোহাই দাদা, তুমি আমাদের সেই সুযোগটাকে নষ্ট হতে দিও না দাদা। কাকুন, তুমি আমাদের সেই সুযোগটাকে নষ্ট করে দিও না, কাকুন নষ্ট করে দিও। নেহরে বহিন, তুই যখন আমাকে দাদা বলে ডেকেছিস তখন আর আমি কোনো তোর ক্ষতি করবে না, জরুরত হলে আমি আপনার জান দিয়ে তোর জান বাঁচাবি। রকিল, তুমি তোমার কাকন যে এখানে আছে এই খুশ খবরটা আমার কাছে ছুপে রেখে কেন দোস্ত, কেন আমি নারাজ হয়ে তোমাদের প্লেয়ারের সাথে দুশ্মনী করবে বলে? না রকিল না, এতটা ছোট করে আমি তোমায় দেখিনি। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার গোপন পরিচয়টা আমি কাকুনকেও জানাতে চাইনি, কিন্তু আজ এমন একটা পরিস্থিতি হলো যে আমি কাকুনের কাছে ধরা দিতে বাধ্য হলাম। না রঙ্গিল না, এখন আমার অনেক কাজ বাকি আছে। কাকুনের জীবন নষ্টকারী ওই ওসমানকে শাস্তি দিতে হবে, আমার মায়ের খুনিকে খুঁজে বের করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে, তারপর আমি কাকুনকে নিয়ে আবার নতুন করে জীবন শুরু করবো রঙ্গিল, নতুন করে জীবন শুরু করবো। লেকিন আমি কি করবে দোস্ত, আমার বহিন যে তোমার দিকে তাকিয়ে নতুন করে বাঁচার খোয়াব দেখেছে, সে খোয়াব আমার ভেঙে গেল দোস্ত, ভেঙে গেল। তুমি চাইলে তোমার বহিনের ওই ভাঙা দিলটা আমি আমার পেয়ার দিয়ে জড়িয়ে দেবো। তুমি চূড়া লেগেছো? আরে না না, আর কাউকেই আমি পেয়ারের কথা বলিনি। বিশ্বাস করো রঙিল, আমি আমার সব পেয়ার শুধু তোমার বোনের জন্য জমিয়ে রেখেছি, এবং শাদি যদি করতেই হয় তো তোমার বোনকেই করব। লেকিন আমার বোনকে কোথায় কার কাছে কত দামে বিক্রি করবে সেটা ঠিক করা আছে তো? নিজের শাদি করা বিবেকে কি কখনো কারো কাছে বিক্রি করা যায়? ও কখন ভিতর তোমরা শাদি করা বিবি ছিল? আরে ওর কথা ছাড়ো, ও ছিল বসের শিকার, আমি শুধু বর সেজে বিয়ের টোপটা সাজিয়েছিলাম। और हमारा बहन को शिकार करार জন্য তুমি मुझे तुम्हारा प्यार का टोप सही आई ओस्मान, लेकिन होशियार ओस्मान, हमारा बहन से बुरा नजर हटा ले,
नहीं तो तेरा वो दोनों आंख में तूले लगे, बिल्कुल तूले लगे। हाँ নজর যখন দিয়েছি তখন তোর বোনকে তো আমি তুলবো, আদর করে প্যার দিয়ে মজাকে কাছে টানতে চাইতাম। দাম বাড়াচ্ছিস তাই না? তোর বোনকে যদি সস্তা বানিয়ে রাস্তায় টেনে বানিয়েছি তো আমার নাম শেখ ওসমানী না।